অভাবের কারণে নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল, বললেন প্রধান উপদেষ্টা। সমাধানের 6 প্রস্তাব। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। রাষ্ট্রীয় সম্পদ লুট করিনি, তাই পালানোর দরকার নেই, বললেন ধর্ম উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আশা। এবং সেনানিবাসে একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার দেখানো হলে সেনা সদস্যদের আদালতে হাজির করতে হবে, বললেন চিফ প্রসিকিউটর। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকায়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 17 কোটি মানুষের খাদ্য যোগান দিচ্ছে সরকার। পাশাপাশি মিয়ানমারের নির্যাতনের শিকার 13 লাখ রোহিঙ্গাকেও আশ্রয় ও খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে সন্ধ্যায় বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধা স্বল্পতার জন্য নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল। এই সমস্যা সমাধানে 6 প্রস্তাবও দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছিল। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। এ সময় প্রযুক্তিকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। আইএফএড প্রেসিডেন্ট আলভারো লার্নোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট। তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আমি আপনাদের আহ্বান জানাই। এই তহবিলের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, তরুণ কৃষক, নারী ও মৎস্য খাতের উদ্যোক্তাদের ক্ষমতায়ন সহ নানা সামাজিক সমস্যার সমাধান সম্ভব হবে। বৈঠকে উভয় নেতা বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। এ সময় মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়, বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি। অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন,
যাবেন। জনগণ যদি মনে করে যে পিয়ার যাবে যাবে, আর তা নাহলে এখন পিয়ার দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। উচ্চকক্ষের পিয়ার এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষের প্রস্তাবও অবাস্তব বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চকক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের দাবির প্রেক্ষিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই তাদের পালানোর দরকার নেই। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সরকারকে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। এবং আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ২৯ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোনালাপ উপস্থাপন করা হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিতে শোনা যায়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪১-এর ১-এর ক্ষমতা বলে এবং দি প্রেজেন্স অ্যাক্ট ১৮৯৪-এর ধারা ৩B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিংকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এরপর বিকেলে এক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে, যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালত। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল অ্যাভিয়েশন রুল ১৯৮৪ এর রুল ১৬ এর সাব রুলে প্রদত্ত ক্ষমতা বলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিদ্যমান ৬,৭৭৫ ফুট দৈর্ঘ্য থেকে বাড়িয়ে ৯,০০০ ফুটের নতুন রানওয়ে প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। কুষ্টিয়ায় ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে সহকারী পরিচালক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ জাকিরুল ইসলাম অভিযানে অংশ নেন। অভিযানকালে উপজেলার চিলমারি ইউনিয়নের 40 পাড়া ও মদনের ঘাট এলাকায় আনুমানিক 35,000 কেজি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সকল অপশক্তি ও আওয়ামী দোসর হটিয়ে নির্বাচনের মাধ্যমে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 3 আসনে নওগাঁ উপজেলা বিএনপি সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক। সোনারগাঁওয়ের কাঁচপুরে লিফলেট বিতরণ ও পথসভায় কথা বলেন তিনি। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজন হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি আলিফ মিয়া, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা মিজান, 5 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফারুক সহ আরও অনেকে। বিএনপির 31 দফা কর্মসূচির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। কোনাবাড়ী আমবাগ নজরদিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল আলম রবি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ, এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এর আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আমির সালমান রনি। জামালপুরের মাদারগঞ্জে আদালতের রায় অবমাননা ও জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার বালিজুড়ি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীরা বলেন, 1960 সাল থেকে বালিজুড়ি এলাকার 38% জমিতে বসবাস করে আসছেন তারা, কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে 2007 সালে মামলা করে একটি পক্ষ। মামলায় ইসরাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, জেলা জজ, উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে 28.5% জমি নামজারি করা হয় প্রতিপক্ষ 4 জনের নামে। এতে একই জমি 2 পক্ষের নামে নামজারি করা হয়। বর্তমানে সেই জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অর্থ আত্মসাদের পায়তারা করছে চক্রটি। তাই সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় গত 3 বছরে মৃত্যুর মিছিলে ঝরেছে 409 জন প্রাণ। নারায়ণগঞ্জ বিআরটিএ দেয়া তথ্য মতে জেলায় 2022 সালের জুলাই থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত 3 বছরে 447টি দুর্ঘটনায় প্রাণ গেছে 409 জনের। আহত হয়েছেন আরও 231 জন। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। জেলা বিআরটিএ বিশ্লেষণ বলছে, নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনার বেশিরভাগ কারণ চালকদের বেপরোয়া গতি, যাত্রী ওভারলোড, ওভারটেকিং, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি, রাস্তার দুরবস্থা আর আইন অমান্য করার প্রবণতা। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বেপরোয়া দ্রুতগতির বাস, ট্রাক ও মোটরসাইকেলের কারণে। স্থানীয়রা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই জায়গাটা বিশেষ করে এখানে নারায়ণগঞ্জ যাওয়ার সময় যে নারায়ণগঞ্জ অভিমুখে যে রাস্তাটা, এখানে সব সময় একটা গ্যাঞ্জাম লেগেই থাকে বা ড্রাইভারদের মানে একটা উদাসীনতা আমরা লক্ষ্য করি। এখন তো সিস্টেম নাই, যার যার মতো করে যেভাবে ইচ্ছা এইভাবে চলতেছে।
যেমন রিক্সা, অটো, সিএনজি, এটা তো বিশ্বের রোডে ওঠার কথা না। এটা যার যার মতো করে যেমন মন চায় এমনি চলতেছে। আমাদের চলার মতো যদি একটা আইল্যান্ড দিয়ে দিত, এক সাইড আমরা ব্যবহার করতাম, সরকার আমাদের কাছে ট্যাক্স ভ্যাট যেমন গাড়ির কাছে নেয় তেমন আমাদের কাছেও নিতে পারবে। অ্যাক্সিডেন্ট হয় উল্টা পথে যাওয়ার জন্য, কিন্তু উল্টা পথে যাওয়ার জন্য যে হয় এমন অটো চালিত যে রিক্সাগুলো উল্টা যায় এদের কারণেই হয়। কিন্তু এই যে জায়গাটা যদি থাকতো, আমাদেরকে একটা আইল্যান্ড করে দিত, আমরাও সেফভাবে চলাফেরা করতে পারতাম। নিয়ম না মানা সহ নানা বিষয়কে সড়ক দুর্ঘটনার মৃত্যুর জন্য দায়ী করলেন নারায়ণগঞ্জ বিআরটিএ এর কর্মকর্তা। অবশ্যই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, নিয়ম মেনে ওভারটেকিং করতে হবে, নিয়ম মেনে স্পিড বাড়াতে কমাতে হবে, এটা জানতে হবে। ড্রাইভারদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের প্রতিটি পরীক্ষায় আমরা কমপক্ষে 30 মিনিট আমরা অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত লেকচার দিই, অতিরিক্ত ক্লাস নেই এই যে দুর্ঘটনা সম্পর্কে। তো এরকমের নিতে সবাইকে তো আমরা পারি না। আমাদের নারায়ণগঞ্জে যারা আছে তাদেরকে নেই, যারা উপস্থিত হয় তাদেরকে নেই, এরকমের লাইসেন্সধারী যারা তাদেরকে নেই। কিন্তু রাস্তায় এমনও দেখা যাচ্ছে লাইসেন্সবিহীনও চালক বহুত আছে, যেমন অটো রিক্সা, ইজি বাইক, টমটম গাড়ি, নসিমন, এরা তো লাইসেন্সের তোয়াক্কাই করে না। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এই মিছিল রোধে আইনের কঠোর প্রয়োগ, গণসচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। নইলে সড়কে মৃত্যুর মিছিল দিন দিন বাড়তেই থাকবে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ইউএসটিসি মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী মরহুম ডাক্তার নাজমুল মোর্শেদ চৌধুরীর স্মরণে ইউএসটিসি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রাম নগরীর ইউএসটিসি এনএক্স ভবন মিলনায়তনে এই মাহফিল হয়। ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডাক্তার রিফাত কামাল রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার তমিজ উদ্দিন আহমেদ মানিক সহ অনেকে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান ফটক ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার তফিকুর রহমান ও ফাইরুজ তাসনিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার সহ অনেকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ডামুড্ডা উপজেলা ও পৌরসভা, ভেদরগঞ্জ থানা ও পৌরসভা, গোসাইরহাট উপজেলার ও পৌরসভা কর্মী সম্মেলন হয়েছে। গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম আমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির হোসেন মোল্লা সহ অনেকে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু হোক গ্রাম থেকে, এই স্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রাম বৈঠক হয়েছে। ইউনিয়নের পশ্চিম মাওনা গ্রামে এই বৈঠক হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট ধবির আহমেদের সঞ্চালনায় বৈঠকটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ মোতালিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেম উদ্দিন মৃধা সহ অনেকে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সরবরাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর বড়বাড়ি কুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমিরানী দাস।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরান টিবদি এলাকায় হীরা মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত 9টার দিকে আগুনের এই সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহির চৌধুরী জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু বলেছেন, গত 15 দেশের মানুষ ভোট দিতে পারে নাই, এখন ভোট দেওয়ার সেই সময় এসেছে। তাই আগামী দিনে তরুণদের ভোট দেয়াতে যেন ভুল সিদ্ধান্ত না হয়। সৌমুড়ি উপজেলার ঘোষকা মাতা প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবুদ্দিন সানি সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ক্ষুধা অভাবের কারণে নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল বললেন প্রধান উপদেষ্টা। সমাধানের 6 প্রস্তাব। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। রাষ্ট্রীয় সম্পদ লুট করিনি, তাই পালানোর দরকার নেই বললেন ধর্ম উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আশা। এবং সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার দেখানো হলে সেনা সদস্যদের আদালতে হাজির করতে হবে বললেন চিফ প্রসিকিউটর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।